প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায়ের 195 পৃষ্ঠার যে গোলকের আয়তন রয়েছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন পেয়ারা বা আপেল খাই তখন এতটুকু সবাই বুঝি যে ছোট পেয়ারা বা আপেলে যতটুকু পরিমাণ খাদ্যবস্তু আছে বড় পেয়ারা বা আপেলে তার চেয়ে কি বেশি পরিমাণ খাদ্যবস্তু আছে। কিন্তু যদি বলা হয় যে কোনো একটি পেয়ারা বা আপেলে ঠিক কতটুকু পরিমাণ খাদ্যবস্তু আছে, তখন কিন্তু আমরা সঠিকভাবে সেটা বলতে পারবো না যতক্ষণ সঠিকভাবে পরিমাপ না করবো। তো সঠিকভাবে ওই পেয়ারা বা আপেলের খাদ্যবস্তু পরিমাণ জানার জন্য আমাদের কি আয়তন নির্ণয় করার প্রয়োজন হয়। তো মনে করো তোমার বাড়িতে তুমি একটা গোলাকার অ্যাকুরিয়াম বানাতে চাও, যেখানে আমরা রঙিন মাছ রাখি। তোমার অ্যাকুরিয়ামের 2/3 তুমি পানি পূর্ণ করতে চাও এবং 1/3 বায়ু পূর্ণ করে রাখতে চাও। হ্যাঁ, তাহলেও তোমার অ্যাকুরিয়ামের কি আয়তন নির্ণয় করার প্রয়োজন হয়। আবার একটি ফুটবলের মধ্যে কতটুকু ফাঁকা বা শূন্য স্থান রাখতে হবে তা জানার জন্য ফুটবলের আয়তন জানার প্রয়োজন হয়। প্রাত্যহিক জীবনের যে কয়েকটি সমস্যার কথা উপরে আলোচনা করা হলো সেগুলো সবই গোলক জাতীয় বস্তু এবং গোলকের আয়তন বিষয়ক সমস্যা। তাহলে আমাদের গোলকের আয়তন কিভাবে নির্ণয় করতে হয় তা জানা দরকার। চলো আমরা গোলকের আয়তন নির্ণয় করার কৌশল শিখি। আসলে এখানে কিভাবে সূত্রটা আসছে সেটা যদিও দেখানো হয়েছে, কিন্তু অঙ্ক করার সময় আসলে এইভাবে বের করা সম্ভব না। আমাদের সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমরা শেষের দিকে আসলে অনুশীলনীতে ঢোকার আগে হয়তো বা যতগুলো সূত্র আছে এই চ্যাপ্টারের, এটা নিয়ে একটা পার্ট আমাদের করার ইচ্ছা আছে। হ্যাঁ, তো দলগত কাজ, তোমাদের নিজ উদ্যোগে প্রত্যেকটি দলে একটি করে প্লাস্টিকের খেলনা বল সংগ্রহ করো। বলটি এমন হবে যাতে তার মধ্যে পানি প্রবেশ করানো বা বের করা যায়। তারপর বলটির ব্যাসার্ধ পরিমাপ করে তোমাদের খাতায় লিখে রাখো। তোমরা ইতিমধ্যে কোণক তৈরি করা শিখেছো। তুমি এমন ভাবে একটা কোণক তৈরি করো যাতে কোণকের ভূমির ব্যাসার্ধ ওই বলের ব্যাসার্ধের সমান হয়। তাছাড়া আরো খেয়াল রাখতে হবে যে কোণকের উচ্চতা যেন বলের ব্যাসের সমান। কোণকটিকে সহজলভ্য পলিথিন বা অন্য কোনো উপাদান দ্বারা পানি নিরোধক করো যাতে এর মধ্যে পানি চলে। এই যে এটা আসলে তৈরি করে দেখানো সম্ভব না, এটা এই যে এই ভিতর দিয়ে দেখো পানি দেওয়া হবে আর এটা হচ্ছে কোণক। তো এই যে এই পর্যন্ত পানি ফিল আপ করা হয়েছে। তো নির্মাণে ত্রুটি থাকলে সংশোধন করো, ওই পরিমাপগুলো যেন সেম হয় সেটাই বলা হয়েছে যে এটার যে ব্যাসার্ধ হবে এই কোণকের ব্যাসার্ধের সমান হতে হবে। তো তাহলে তোমাদের কোণক এবং বল প্রস্তুত হয়ে গেল। আমাদের অপেক্ষার পালা শেষ। এখন চলো আমরা মজার মূল পর্বে যাই, অর্থাৎ সূত্রটা কিভাবে আসে। প্রথমে কোণকটিতে পানি ভরা যায় এমন করে ধরো, যে এটা উপর করে ধরলে দেখো পানি ভরা যাবে। তারপর কোণকটি পানি পূর্ণ করে ফাঁকা বলের মধ্যে ঢেলে দাও। বলটি স্বচ্ছ থাকলে দেখতে পারবে বলের মোটামুটি অর্ধেক অংশ পূর্ণ হয়ে গেছে। একইভাবে দ্বিতীয়বার খালি কোণকটি পানি পূর্ণ করে ওই বলের মধ্যে ঢেলে দাও। কি লক্ষ্য করছো? বলটি কানায় কানায় পানি পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই কোণক দিয়ে 2বার যদি পানি ভর্তি করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে সেই গোলকটা হচ্ছে যে পানি পূর্ণ হয়ে গেছে। তো বিষয়টা কেমন হলো? ওই ফাঁকা বলটা পানি পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, কি মজা, তাই না? তাহলে 2 কোণক পানি দ্বারা একটা বল পূর্ণ হয়ে গেল। আবার তুমি উল্টোটাও যাচাই করে দেখতে পারো, অর্থাৎ পানিপূর্ণ বলটা দিয়ে পানিপূর্ণ বলটা যদি আমি কোণকের মধ্যে ওই পানিগুলো ঢালি তাহলে দেখা যাবে যে 2বার ঢালা যাবে। হ্যাঁ, তো এটাই আসলে বিষয়। তাহলে আমরা হাতে কলমে পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারলাম যে কোণকের ভূমির ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধ যদি সমান হয়, হ্যাঁ, এবং কোণকের উচ্চতা গোলকের ব্যাসের যদি সমান হয়, হ্যাঁ, একটি গোলকের ধারণ ক্ষমতা 2টি কোণকের ধারণ ক্ষমতার সমান। তো এটা থেকেই দেখো যে গোলকের আমরা আয়তন কিন্তু বের করে ফেলবো। তো একটি গোলকের আয়তন সমান আমরা কি পেলাম যে 2টি কোণকের আয়তন। তাহলে কোণকের আমরা সূত্র আগে পড়েছি যে কোণকের ভূমির ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা যদি h হয়, তাহলে কোণকের আয়তন হচ্ছে এটা 1/3 পাই r স্কয়ার h ঘন একক, কারণ আয়তনের এককে ঘন থাকে। এগুলো যদি উচ্চতা আর ব্যাসার্ধ যদি সেন্টিমিটার হয় তাহলে ঘন সেন্টিমিটার, মিটার হলে ঘন মিটার, এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে যে একটা গোলকের আয়তন এটা। তো একটা গোলকের আয়তন সমান হচ্ছে 2টা কোণকের আয়তন, আর কোণকের আয়তনের সূত্র হচ্ছে এটা 1/3 পাই r স্কয়ার h। তো যেটা যার সূত্র সেটা আসলে একটি ধরতে হয়। তাহলে একটি কোণকের আয়তন যদি এত হয় তাহলে 2টি কোণকের আয়তন কত হবে? যে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 গুণন 2, মানে গুণ করলে আসলে উপরে বসে, তাহলে 1 গুণন 2 করলে 2 হবে। তাহলে 2 একটু 2, 2/3, আর এটা পাই r স্কয়ার h টা থেকে গেল। তো এটা যদি 2টা কোণকের আয়তন হয়, আমরা দেখলাম যে 2টা কোণকের আয়তন মানে হচ্ছে একটা গোলকের আয়তন। তাহলে আমরা এটাকেই হচ্ছে যে গোলকের আয়তনের সূত্র বলতে পারবো। হ্যাঁ,
তো একটি গোলকের আয়তন সমান, তাহলে আমরা এই যে উপরের লাইনটা লিখেছি দুইটি কোণকের আয়তন, আর দুইটা কোণকের আয়তন যদি এইটা হয় তাহলে এটাই হবে একটা কোণকের একটা গোলকের আয়তন। আর একটার আয়তন মানেই সেটাই কিন্তু তার সূত্র। অর্থাৎ একটা গোলকের যদি ব্যাসার্ধ আর হয় আর উচ্চতা এইচ হয়, তাহলে আর পায়ের মান তো আমরা জানি 3.1416, সেই ক্ষেত্রে গোলকের আয়তনের সূত্র হবে এটা 2/3 পাই আর স্কয়ার এইচ। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে অঙ্কে। এরপর 197 পৃষ্ঠা, এখানে দুটো অঙ্ক রয়েছে। তাহলে একটি গোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর স্কয়ার। এখানে এইচ ছিল, এইচ এর জায়গায় আমরা দেখো 2r লিখতে পারি। এইচ সমান হচ্ছে 2r। এটা কেন হয়েছে দেখো, যে 2r মানে হচ্ছে ব্যাস। তো এখানে যেটা বলা হয়েছিল যে এই যে দেখো উচ্চতাটা, এই যে কোণকের যে উচ্চতা, এই কোণকের উচ্চতা বলের ব্যাসের সমান হবে। ব্যাস মানে কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r। তাহলে এইচ সমান হচ্ছে 2r। এই কারণেই এটা এইচ এর জায়গায় 2r লেখা হয়েছে। তো এক্ষেত্রে দেখো এখান থেকে আমরা এই দুটো যদি গুণ করি তাহলে যেটা হচ্ছে এই 2টাও কিন্তু উপরে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, 4/3। মানে এটা হচ্ছে একটু জাস্ট সূত্রটাকে একটু ভেরিয়েশন করা হয়েছে। 4/3 পাই, এই যে আর স্কয়ার আর আর গুণ হলে আর হয়ে যাবে। তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা অঙ্ক করার ক্ষেত্রে এটা ইউজ করব, 4/3 পাই আর কিউব। এখানে যে সূত্রটা ছিল এটাও কিন্তু আমরা বলবো যে গোলকের আয়তনের সূত্র, জাস্ট এখানে এইচ এর জায়গায় 2r বসিয়ে একটা নতুন ফরম্যাট দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কারণেই আমরা এই সূত্রটা দুটোই লাগবে, ওটাও প্রয়োজন হবে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি গোলকের আয়তনের সূত্র। এবার আমরা দেখো এখানে দুটো অঙ্ক রয়েছে, সমস্যা 3 আর 4, এই দুটো অঙ্ক সলভ করব এই সূত্রের সাহায্যে। তো প্রথমেই সমস্যা 3। তো এখানে যেটা বলা হচ্ছে, একটা ফাঁপা লোহার গোলকের বাহিরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং লোহার বেদ হচ্ছে 3 সেন্টিমিটার। গোলকটির ফাঁপা অংশের আয়তন কত? তাছাড়া ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটা নিরেট গোলক তৈরি করলে এবং নিরেট গোলকটি রং করতে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে? তো এখানে যে ফাঁপা আর নিরেট এই দুটো জিনিস বুঝতে হবে। ফাঁপা মানে হচ্ছে একটা গোলাকার বস্তু আছে, তার ভিতরটা ফাঁকা থাকতে হবে, এটাকে বলে ফাঁপা। আর নিরেট মানে হচ্ছে একটা গোলাকার বস্তু আছে যার ভিতরটা, যেমন ধরো একটা ফল, আপেলের কথাই ধরো, গোলাকার বস্তু, তাহলে এটা একটা গোলক। কিন্তু তার ভিতরে কিন্তু কোনো ফাঁকা থাকে না, মানে ওই খাদ্যবস্তু দিয়ে পরিপূর্ণ থাকে, তাহলে এটাকে আমরা বলবো নিরেট। তো যাই হোক, এখানে আমরা যদি একটা রাফলি ছবি আঁকি তাহলে আমরা বিষয়টা ভালো বুঝতে পারবো। তো দেখো এইখানে আমরা একটা গোলক নিলাম, এই একটা গোলক নিলাম। তো এই যে লোহার একটা বেদ আছে, মানে এই চতুর্পাশ দিয়ে এরকম একটা লোহা দিয়ে এটা মোড়ানো আছে। বেদ মানে হচ্ছে এই যে এই অংশটা, এটা এই যে কতটুকু পুরুত্ব বা থিকনেস যেটা বলে ইংলিশে। তো এই মাপটা এখানে দেয়া আছে যে লোহার বেদ হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে এই যে এতটুকু অংশ হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, একটি ফাঁপা লোহার গোলকের বাহিরের ব্যাসার্ধ। তো দেখো বাহিরের ব্যাসার্ধ বলতে এইখানে যে কেন্দ্রটা আছে, দেখো এই যে এতটুকু অংশ কিন্তু একটা ব্যাসার্ধ, যেহেতু এটা একটা পরিধি, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। কিন্তু বাহিরের ব্যাসার্ধ বলা মানে এইখান থেকে আমাদের এই যে বাহিরের এই অংশ পর্যন্ত যেতে হবে। তাহলে এইটা পুরোটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা অনায়াসে দেখো এই যে এতটুকু অংশ বের করে ফেলতে পারবো। এই পুরোটা যদি 8 হয় আর এতটুকু যদি 3 হয়, তাহলে 8 থেকে 3 বাদ দিলে যে 5 হবে, তাহলে এই যে এই অংশটি হবে 5 সেন্টিমিটার। এইভাবে আমাদের কাজগুলো করে নিতে হবে। আর পরবর্তীতে যেটা বলা হয়েছে যে এই যে এইখানে যে লোহার বেদটা আছে, যে এই লোহাটা এখানে যে লোহা দিয়ে পেঁচানো আছে, সেটা দিয়ে পরবর্তীতে একটা নিরেট গোলক তৈরি করা হয়েছে। নিরেট মানে ভিতরটা বন্ধ করা, এইরকম, এই যে এরকম ভিতরটা কিন্তু বন্ধ করা। এই লোহাটা গলিয়ে পরবর্তীতে এই নিরেট একটা গোলক তৈরি করা হয়েছে। তো এটা আমরা পরবর্তী অংশে যাব, আপাতত আমরা এইখানে কাজ করব। তো এখানে যেটা চাওয়া হয়েছে ফাঁপা অংশের আয়তন, তাহলে এই যে ভিতরে যে ফাঁপা অংশটা আছে এর আয়তন চাওয়া হয়েছে। তো প্রথমে আমরা ব্যাসার্ধটা বের করে নিই। প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো যে বাইরের অংশের ব্যাসার্ধ, গোলকটি বলতে পারো, গোলকের বাইরের অংশের ব্যাসার্ধ, এটাকে আমরা আর ধরে নিলাম প্রথমত। তো বাইরের অংশ বলতে এখান থেকে এই পুরোটা, তো এটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর ওইদিকে লোহার বেদ যেটা হচ্ছে এই এতটুকু অংশ, এটা হচ্ছে 3 সেন্টিমিটার।
তো লোহার বেড এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এখন কিন্তু আমরা এই ফাঁপা অংশের ব্যাসার্ধ, এই যে এই অংশটা কিন্তু ফাঁপা অংশ, এটা আমরা একটু কালো করে দিই, এটা হচ্ছে লোহা দিয়ে পেঁচানো। তাহলে এই যে সাদা অংশ যেটা, এটা হচ্ছে ফাঁপা অংশ। এই ফাঁপা অংশেরই কিন্তু আয়তন চাওয়া হয়েছে, তাহলে আমাদের ওই ব্যাসার্ধটা দরকার হবে। তো এখানে আমরা লিখি যে ফাঁপা অংশের ব্যাসার্ধ। তো আমরা ওইটাকে যেহেতু আর হিসেবে ধরেছি, এটাকে একটা ভিন্নতা আনার জন্য আমরা R1 অথবা এটা R1 R2 যে কোনো মানে ভিন্ন করার জন্য এটা করা R1 ধরে দিলাম। তাহলে এটা হচ্ছে ওই 8 থেকে আমরা যদি 3 মাইনাস করে দিই, এত সেন্টিমিটার। এই দেখো এই পুরোটা ছিল 8, এখান থেকে 3 বাদ দিলে এই যে এইটুকু অংশ যেটা ব্যাসার্ধ থাকবে, এটা হচ্ছে এই ফাঁপা অংশ, অর্থাৎ ভিতরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ তার ব্যাসার্ধ, অর্থাৎ এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে ফাঁপা অংশের আমরা এখন আয়তনে যাব। একটু আগে যে আমরা আয়তনের সূত্র দেখলাম গোলকের, সেটা। অতএব ফাঁপা অংশের আয়তন, ফাঁপা অংশের আয়তন হচ্ছে আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এই সূত্রের হেল্প নিয়ে আমরা এখানে আর মানে কিন্তু আমরা ফাঁপা অংশের যে ব্যাসার্ধ R1, সেটা আমরা লিখবো। এটা আসলে ব্যাসার্ধ, যখন যেটা ব্যাসার্ধ যে চলক দিয়ে তোমরা ধরবে সেটাই লিখতে হবে। তো এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে যেটা হবে 4/3 গুণন পাই এর মান হচ্ছে 3.1416 গুণন এই R1 এর মান হচ্ছে 5, তাহলে 5 কিউব। আর আয়তনের এককে ঘন থাকবে, ঘন সেন্টিমিটার। তো এটা জাস্ট আমরা ক্যালকুলেটরেই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। 5 কিউবে আমরা জানি যে 125 হয়, তাহলে 125 এইটা আর এই 4, এই তিনটা সংখ্যা আমরা গুণ করে দিই। 125 গুণন 3.1416 গুণন 4 ইকুয়াল দিয়ে এটাকে আমরা নিচে যে 3 আছে এটা দিয়ে যদি ভাগ করি, একবারে আমরা রেজাল্টটা পেয়ে যাবো 523.6। তাহলে এটা আমরা লিখে ফেলি 523.6 ঘন সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এটা যে ফাঁপা অংশের যে আয়তন চেয়েছিল, এই যে এখানে দেখো ফাঁপা অংশের আয়তন কত, এটার উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এই কাজটা করতে হবে, ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে তাহলে ওইখানে কতটুকু লোহা আছে সেই লোহার পরিমাণটা আমাদের বের করতে হবে। তো এই লোহার পরিমাণ বের করার জন্য আমরা দেখো এই সম্পূর্ণটার যদি আয়তন বের করতে পারি, আর এই ফাঁপা যে সাদা অংশ তার আয়তন আমরা বের করে ফেলেছি, সেই সম্পূর্ণটার আয়তন থেকে পুরোটার আয়তন থেকে এই ফাঁপা অংশ বা সাদা অংশের আয়তন বিয়োগ করলেই এই লোহার আয়তনটা আমরা বের করে ফেলবো। কেননা ওই লোহাটা দিয়েই যেহেতু পরবর্তীতে একটা গোলক তৈরি করা হবে, অবশ্যই লোহার আয়তনটা আমাদের প্রয়োজন হবে। তাহলে এখন আমরা বলবো গোলকের বাইরের অংশের আয়তন, বাইরের মানে পুরোটা, গোলকের বাইরের অংশের আয়তন। তো ওই গোলকের আয়তনের সেম সূত্র, জাস্ট ব্যাসার্ধটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 4/3 পাই, এই যে বাহিরের অংশের যে আমরা ব্যাসার্ধ ধরেছিলাম এই ছোট আর, এইটা আমরা ইউজ করবো। তাহলে পাই আর কিউব। তো এটা হচ্ছে 4/3 গুণন পায়ের মান 3.1416 গুণন এই ছোট আর এর যে মান ছিল 8, তাহলে 8 কিউব দিয়ে এটা আমরা ঘন সেন্টিমিটার লিখে দিলাম। তো একইভাবে এটাও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো ফার্স্ট টাইম আমরা 8 কিউবটা করে নিই, 8 গুণন 8 গুণন 8, তো এটা 512 গুণন পায়ের মানটা যে ছিল 3.1416 গুণন হচ্ছে 4, ইকুয়াল দিয়ে নিচের যে 3 আছে ভাগ 3 দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাব 2144 এটা হচ্ছে 2144.665। আমরা ঘর একটু বেশি করে রাখলাম, যেহেতু এটা ফাইনাল অ্যান্সার না, ঘর একটু যত বেশি রাখবে তত অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাওয়া যাবে। এখানে চাইলে তোমরা 2 ঘর অর্থাৎ এখানে তৃতীয় ঘরটা 5 আছে যোগ করে 6 7 ট্রাই করে দিয়ে করতে পারো, সমস্যা নেই। আসলে এগুলো সবই প্রায়, কেননা পায়ের মানটাই আমরা জানি যে এটা অসীম, এটা অঙ্ক করার সুবিধার্থে আমরা দশমিকের পর 4টা ঘর নিয়ে আসলে কাজ করি। তো যাই হোক, এখন আমরা লোহার গোলকের যে লোহা সেই লোহার পরিমাণটা এখানে পেয়ে যাব মাইনাস করলে। তাহলে লোহার পরিমাণ
এটা দেখো গোলকের বাহিরের অংশের আয়তন মানে এই সম্পূর্ণ গোলকটার আয়তন। আর এখানে আমরা যে ফাঁপা অংশের আয়তন বের করেছি এটা হলো এই সাদা অংশটার আয়তন। তো এই পুরোটার আয়তন থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে এই যে ডোরাকাটা যে দাগটা দিয়েছি লোহার, হ্যাঁ লোহার যে ইয়াটা ছিল, চারপাশে যে লোহা দিয়ে পেঁচানো ছিল সেই লোহার আয়তনটা বের হয়ে যাবে। তো এখানে আমরা লোহার পরিমাণ অথবা আয়তনে লিখতে পারো, লোহার আয়তন জাস্ট এই এটা থেকে এটা আমরা বিয়োগ করে দেবো, অর্থাৎ 2144.6656 মাইনাস 523.6 আর এককটা সেই ঘন সেন্টিমিটারই থেকে যাবে। ওকে, এখন এটা আমরা ক্যালকুলেটরে জাস্ট বিয়োগ করে নেব। 2144.6656 মাইনাস 523.6। তো এটা বিয়োগ করে আসছে 1621.065 ঘন সেন্টিমিটার। এইটা হলো লোহার আয়তন। এখন এই লোহাটা দিয়েই দেখো একটা নিরেট একটা হচ্ছে যে ধাতব ঘনক তৈরি করা হবে। হ্যাঁ, তাহলে এই এত ঘন সেন্টিমিটার লোহা দিয়ে আমরা যদি এইভাবে লিখি যে এই 1621.065 ঘন সেন্টিমিটার আয়তনের, আয়তন মানে এটার পরিমাণ, আয়তনের লোহা দিয়ে, আয়তনের লোহা দিয়ে একটি নিরেট ধাতব গোলক, ধাতব লাগবে না, ধাতু থেকে ধাতব কথাটা আছে, নিরেট গোলক তৈরি করা হলো। ওকে, তো তার ব্যাসার্ধ, হ্যাঁ এটাকে আমরা ভিন্নতা আনার জন্য একটা বড় হাতের আট ধরি, অথবা আমরা তাহলে আট ধরি, আর 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 ওয়ান আছে এখানে আটকে ধরি তার ব্যাসার্ধ, এটাকে আমরা বড় হাতের আট ধরি, বড় হাতের আট। ওকে, এখন আমরা যেটা বলবো যে তাহলে এখানে দেখো আমরা প্রশ্ন মতে এই কথাটা লিখতে পারি, প্রশ্ন মতে তাহলে এটা যেহেতু গোলক, হ্যাঁ তাহলে গোলকের আয়তনের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা যদি ইউজ করতে যাই, যে 4/3 পাই আর কিউব, মানে এখানে বড় হাতের আর হচ্ছে ব্যাসার্ধ, এইটা সমান এইটা দিয়ে আমরা কারণ এই আয়তনের লোহা দিয়ে যদি আমি একটা গোলকটা তৈরি করে থাকি তাহলে সেই গোলকের আয়তন। এখন দেখতে হবে এখানে ক্যালকুলেশন বিষয়, আমরা দেখো প্রথমত পাই আর কিউ, এই ভাবনাটা আমরা এই করে পাঠাবো, তাহলে যেটা হবে 16.0.656, এই তারে দেখো গুণন আছে, এই তারে আর ভাগ থাকলে গুণন দিয়ে দুইটা লিখা, অর্থাৎ উপরে যাবে 3 আর নিচে চলে আসবে। তো আস্তে আস্তে আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলি। নেক্সট এখান থেকে দেখো পাইটা গুণন আছে, এই তারে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে বসাতে হবে ভাগ করা মানে। তো উপরের সংখ্যাগুলো আমরা ঠিক রাখি, 16.0.656 গুণন 3/4, ওই পাইয়ের মানটা আমরা সরাসরি নিচে পাই না লিখে একবারে মানটা বসি 2.14। তো এই ক্যালকুলেশনটা আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে, উপরের সংখ্যা দুটো আগে গুণ করে উপরে বসিয়ে দিতে হবে, আর নিচের সংখ্যা দুটো গুণ করে নিচে বসাতে হবে, তারপর ভাগের কাজটা করতে হবে। তো এইখানে আমরা দেখো 1621.0656, এর সাথে গুণ দেবে হচ্ছে 3। তো এটা গুণ করে আসছে 4860.1963, এটা হচ্ছে উপরের সংখ্যা দুটোর গুণফল। এবার আমরা নিচের সংখ্যা দুটো গুণ করে নেব, 4 গুণন 3.1416, এইটার গুণফল আসছে 12.5664, এটা নিচে ছিল 12.5664।
এবার এই ভাগটা করতে গেলে অবশ্যই আমাদের উপরের সংখ্যাটা কিন্তু আগে পেশ করতে হবে। তো এটা ছিল 4860.1968 ভাগ 12.566.566 ইকুয়াল দিলে আমরা ভাগফলটা পেয়ে যাবো। এখানে 387 দেখাচ্ছে, তো আমাদের ক্যালকুলেটারে একটু কম বেশি হতে পারে, দশমিকের অঙ্ক যেহেতু যা দেখাবে তাই নেবে, দশমিকের অঙ্কের উপর একটু কম বেশি হয়। তো এইটা আর কিউব বা আর কিউব সমান আমরা এখানে বলে দেবো 24 দশমিক পর্যন্ত এখানে দেখাচ্ছে না, আপনার ঠিক আছে। তো ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ঘনমূল যখন কিউব থাকে এটা এই পারে এসে ঘনমূল হয়ে যায়, স্কোয়ার থাকলে যদি এইটা ভাগ হয়ে যায় তাহলে আর সমান এইটা হচ্ছে ঘনমূল চিহ্ন। তো ঘনমূল সাইন্টিফিক ক্যালকুলেটারে যেটা করতে হয়, ফার্স্ট টাইম এই শীটটা বাতিল আছে এটা চাপ দিতে হয়, তারপর রুট অফ হাফ এটা চাপ দিয়ে এই যে সংখ্যাটা আছে এটা 387, তারপর ইকুয়াল দিলে দেখিয়ে দিবে। তারপর 7.2873, মোটামুটি চারটা ঘর রাখলে বেশি ভালো হবে। তো 7.2873, এখানে যদি তোমরা চাও যে আমরা 2 ঘর নেবো 10 মিনিটের পর, সেক্ষেত্রে তৃতীয় ঘরটা 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দিয়ে 29 দিয়ে করে নেওয়া যায়, আর ঘর একটু বেশি রাখলে তাহলে 5। তো এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ আমরা যে নতুন লোহাটা দিয়ে যে নিয়ে ঘনকটা গোলকটা তৈরি করলাম তার ব্যাসার্ধ হচ্ছে। তো এইখানে যে বিষয়টা বলা হয়েছিল যে রং করতে যে খরচ দেওয়া ছিল প্রতি বর্গ মিটারে, সেটা কিন্তু ক্ষেত্রফলে দেওয়া ছিল, যেহেতু প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ দেওয়া ছিল। তো আমাদের এখন এই গোলকটার হচ্ছে যে ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এখন গোলকের ক্ষেত্রফলে শিখতে যাবো। গোলকের ক্ষেত্রফল, তো এই যে এটা বলছিলাম, এটা ক্যালকুলেশনের কারণে এখানে ঘর কম বেশি নেওয়ার কারণে কারো হয়তো এমন আসতে পারে 386 পয়েন্ট কিছু সামথিং, যেটাই আসবে সেটা নিয়ে করবে। তো এই গোলকের আয়তন হচ্ছে 4πr²। এখানে আর মানে হচ্ছে আমরা এর ব্যাসার্ধটাকে বড় হাতের আর দিয়ে করেছিলাম, তোমরা যেটাই বলবে সেটাই। ওকে, এখন এই মানগুলো আমরা বসালে 4 গুণন পায়ের মান হচ্ছে 3.1416, আর এই যে ব্যাসার্ধ আর এর মধ্যে আমরা ছিলাম তার স্কয়ার করতে হবে 7.3873। ক্ষেত্রফলের এককে আয়তনের এককে ঘন হচ্ছে, আর বর্গ। তো এইটা আমরা ক্যালকুলেটারে একবারে ক্যালকুলেশন করে দিই, সেটা আমরা স্কয়ার ভ্যালু করে নেব। 7.2873, এটা স্কয়ারটা হয়ে গেল। এরপর এটাকে আমরা গুণন 3.1416 গুণন 4, তো এইটা হচ্ছে 12.5664। আমরা দেখবো। তো এইটার আমরা আগে স্কয়ার করে নিই, 7.2873 গুণন 7.2873 গুণন 3.1416 গুণন 4, এটা হচ্ছিল এই যে 667.667 পয়েন্ট। এখানে এখন আমরা দশমিকের পরে যে কটা ঘর পারি তার 3354, এটা কোনো লিমিটেশন নেই যে কয় ঘর নিতে হবে। এখানে তোমরা চাইলে 2 ঘর যদি নাও তাহলে তৃতীয় ঘরটা ধরে 5 আছে, 5 থেকে 9 মধ্যে হলে 1 যোগ করে দিয়ে 34 করে দেওয়া যায়, আর 5 এর নিচে হলে শুধুমাত্র এই লিখে প্রায় লেখা, আর ঘর একটু বেশি রাখলে বেশি আপনি দিয়ে যাচ্ছে। তো এখন প্রতি বর্গ মিটারের খরচটা আমাদের দেওয়া ছিল, যেটা হচ্ছে 1.75, তাহলে 1 বর্গ সেন্টিমিটারে যদি 1.75 টাকা খরচ হয় তাহলে এত বর্গ মিটারে এটা গুণ করতে হবে। আমরা একবারে লিখে দেবো যে মোট খরচ, তাহলে এই 667.3354 গুণন প্রতি বর্গ মিটারের খরচ ছিল 1.75 টাকা। আর এটা কিন্তু প্রায় হয়ে যাবে, যেহেতু এই অঙ্কগুলো আসলে পায়ের মানটা থেকেই শুরু হয়, প্রায় পায়ের মানটা তোমরা জানো যে এটা অসীম, অঙ্ক করার সুবিধার্থে আসলে ধরে নিতে হয়। আর এখানে আমরা দশমিকের পর অনেক খরচ ছিল ক্লোজ করে নিয়েছি, যার কারণে রেজাল্টটা আসলে প্রায় দিয়ে নিতে হবে।
তো এটা আমরা এখন গুণ করে দিই 667.3354 গুণন 1.75। তো 1167.1167.83695 এতগুলো আসছে। এখান থেকে আমরা ফাইনাল উত্তরে আসলে 2 ধরে নেব। এখানে তৃতীয় ঘরটা 6 আছে, 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে এখানে আমরা প্রায় ধরে দেব। তো 1167.83 জায়গায় 84 টাকা ফাইনালি আমরা প্রায় লিখব। এটি ছিল আমাদের এই অঙ্কের সলিউশন। এরপরে আমরা যে আরেকটা অঙ্ক রয়েছে সেটা সলভ করার চেষ্টা করব। তো এটাও আমরা বলছি যে তোমাদের টেনশনের কিছু নেই, কারো কারো উত্তর একটু কম বেশি হতে পারে, হ্যাঁ সামান্য কিছু কম বেশি হতে পারে, এটা দশমিকের অঙ্কের ক্ষেত্রে আসলে কোনো যায় আসে না, এটা টিচাররাও বলছে। তো এখন আমরা এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা দেখবো 4 নম্বর। আচ্ছা, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টা নিরেট প্লাস্টিকের বল গলিয়ে আর একটা নতুন নিরেট বল তৈরি করা হলো। এই নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই সূত্রগুলো আমাদের জানাই আছে, আমরা সেই সূত্রের হেল্প নিয়ে করবো। আমরা এখন 4 নম্বর অঙ্কটা যাচ্ছি। তো এটার জন্য আমরা যেভাবে অঙ্কটা সলভ করবো, এখানে কিন্তু 3টা নিরেট বল ছিল। আমরা এইভাবে লিখি যে প্রথম নিরেট বলের সবগুলো দেখো ব্যাসার্ধগুলো দেওয়া আছে, বলের ব্যাসার্ধ। তো প্রতিটার ব্যাসার্ধ আলাদা করার জন্য আমরা R1 R2 R3 এইভাবে ধরে নেব। প্রথমটা আমরা R1 নিলাম, তো এর মান দেওয়া ছিল 5 সেন্টিমিটার। তো এটার যে বিষয়টা দেখো, এখানে এটা হচ্ছে প্রথম বল, নিরেট মানে ভিতরটা হচ্ছে এরকম ফাঁপানো, মানে পূর্ণ করা। এটা তার সাথে ধরো দ্বিতীয়টা, এটা একটু বড়, তার সাথে তৃতীয়টা, এটা আরেকটু বড় ব্যাসার্ধ। তো এই 3টা মিলে একটা ইকুয়াল হচ্ছে একটা গোলক তৈরি করা হয়েছে, সেটা দেখো তার মানে হচ্ছে যে বিষয়টা যে এদের যে আয়তনগুলো আছে সেই আয়তনগুলো যদি আমরা আলাদা আলাদাভাবে বের করে যোগ করি সেটা কিন্তু এর আয়তনের সমান। এই 3টা কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা সলভ করি। তো এইখানে দেখো, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই 3টা বলেরই আমরা ব্যাসার্ধগুলো আগে, সরি এখানে আয়তনটা আগে লিখি। তাহলে অতএব প্রথম নিরেট বলের আয়তন, তাহলে এই গোলকের যে আয়তনের সূত্র ছিল 4/3, নর্মালি সূত্র ছিল পাই আর কিউব। তো এখানে আর মানে যেহেতু আমরা R1 ধরেছি, তাহলে R1। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে যদি পায়ের মান বসিয়ে দাও আর এই আর এর মান বসিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন গুলো খুব সমস্যা হয়, যার কারণে এখানে আমরা কোনো মান বসাবো আর এখানে এককটা হবে এইভাবেই দেখছি। এবার আমরা দ্বিতীয় বলে এটাকে আমরা 8 দিয়ে বলি। তো এটার মান ছিল 7 সেন্টিমিটার। ঠিক আছে, হবে এই দ্বিতীয় বলের আয়তন অনুযায়ী আয়তন। তো সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে এখানে আর মানে 8 কিউব হওয়া হয়েছে, তাহলে পাই 8 এর উপরে কিউব। তো নর্মালি আসলে সূত্রে একক লিখতে এখানে ঘন একক লেখা লাগে। এখানে যেহেতু আমরা মান বসাইনি, এগুলো কিন্তু সূত্রেরই মান। তো এটা একটু মেনটেন করি, যখন আমরা আর এর মান বসাবো তখন এটা আসলে ঘন সেন্টিমিটার হয়। এখানে লিখতে হবে ঘন একক। এখানে আমরা লিখি ঘন। এরপর আমরা তৃতীয় বলে বলি। তো তৃতীয় বলের ব্যাসার্ধ, এটাকে আমরা R3 লিখলাম, এটা দেওয়া ছিল 11 সেন্টিমিটার। তো এরও আমরা আয়তনটা বের করি। তৃতীয় বলের আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব, আর মানে এখানে 8 কিউব কিউব এত ঘন। তো এই 3টা বলেরই কিন্তু আমরা আয়তন পেলাম। তো এই 3টা বলের আয়তন যোগ করে যে আয়তনটা হবে সেটা দিয়ে কিন্তু এই গোলকটা তৈরি করা হয়েছে। যার কারণে আমরা এইখানে যে কাজটা করব, যে তৈরিকৃত যে নতুন বলটা গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধটা আগে ধরে নেব। তৈরিকৃত বলের
বলের ব্যাসার্ধ, এটাকে আমরা বড় হাতের আর ধরলাম, বা তোমরা চাইলে R4 ধরতে পারো। তাহলে এর আয়তন কত হবে? তৈরিকৃত বলের আয়তন ওই একই সূত্র 4/3 পাই, এখানে আর মানে হচ্ছে বড় হাতের আর, ওকে। এখন আমরা যেটা বলতে পারবো, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে তিনটা ছোট বলের যে আয়তন ছিল সেই তিনটা যোগ করে সমান সমান আমরা এইটা লিখতে পারি। এর মাধ্যমে কিন্তু আমাদের সমীকরণটা হয়ে যাবে এবং আমাদের অঙ্কটা অতি সহজেই সলভ করা সম্ভব হবে। আমরা পেজ কন্টিনিউ, এখানে তোমরা প্রশ্ন মতো লিখতে পারো। প্রশ্ন মতে প্রথম বলের যে আয়তন ছিল 4/3 পাই R1 কিউব, প্লাস দ্বিতীয় বলের আয়তন ছিল 4/3 পাই R2 কিউব, প্লাস তৃতীয় বলের আয়তন ছিল 4/3 পাই R3 কিউব। তো এই তিনটা যোগ করে আমরা সমান সমান যে বড় বলটা তৈরি করলাম তার আয়তন, অর্থাৎ 4/3 পাই বড় আর এর উপর কিউব। তো এখানে দেখো ক্যালকুলেশনটা অনেক ইজিলি করা সম্ভব হবে। এখানে এই তিনটার মধ্যে থেকে আমরা 4/3 পাইটা কমন নেব। এটা দেখো এইটাতে এটাতে এটাতে তিনটাতে আছে, তো 4/3 পাই এটা কমন নিলে এইখানে থাকবে আমাদের R1 কিউব, প্লাস এইখানে থাকবে R2 কিউব, আর এইখানে থাকবে যেটা কমন গেল সেটা বাদ যাবে, আর এইখানে যা ছিল এটা আমরা এইভাবেই রাখলাম। তো দেখো সমীকরণের উভয় পক্ষ থেকে এই 4/3 পাইটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। একটা সমীকরণের দুই পাশে একই জিনিস থাকলে এটা ক্যান্সেল হয়ে যায়, আমরা এখন ওইটা বাদ দিয়ে লিখতে পারবো, অথবা তোমরা চাইলে এইভাবে কাটাকাটি করে দিতে পারো। তাহলে যা থাকলো সেটা হচ্ছে R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব, আর এই পাশে থাকলো সরাসরি R কিউব। এখন এই যে R1 R2 R3 এই মানগুলো কিন্তু আমাদের বের করাই ছিল, মানে দেয়া ছিল। তো এই মানগুলো আমরা এখন এইখানে বসিয়ে দেব। তো R1 এর মান ছিল 5, তাহলে এটা 5 কিউব। R2 এর মান ছিল 7, তাই এখানে আমরা 7 কিউব দিলাম। আর R3 এর মান ছিল 11, তো এটা 11 কিউব। আর এর মান কিন্তু জানা ছিল না, এটা আমরা যেমন আছে তেমনই রাখলাম। এবার আমাদের এখানে ক্যালকুলেশনের পালা। তো 5 কিউবে হচ্ছে 125, তারপর 7 কিউবটা আমরা করে দেখি কত হয়। 7 গুণন 7 গুণন 7, 343। আর 11 কিউব অর্থাৎ 11 কে 3 বার গুণন, 11 গুণন 11 গুণন 11, তো এটা 1331 সমান হচ্ছে আর কিউব। এখন এই সংখ্যাগুলো আমরা যোগ করে নিই। তো 1331 যোগ 343 যোগ 125, তো এটা 1799 সমান হচ্ছে আর কিউব। তো এখন আমরা দেখো সাইডটা ঘুরিয়ে নিই, আর কিউব সমান হচ্ছে 1799, তাহলে আর এর মান এটা ঘনমূল হয়ে যাবে। আর সমান হচ্ছে ঘনমূল, এটা ঘনমূল চিহ্ন, রুটের ভিতরে এই জায়গায় 3 লিখতে হয়, 1799। ওকে, এটা আমরা ঘনমূল করা শিখেছি। ফার্স্ট টাইম আমরা শিফট চাপ দিয়ে তারপর রুট ওভার চাপ দিয়ে সংখ্যাটা লিখবো 1799, তারপর ইকুয়াল দিলেই চলে আসবে। তো এই যে মানটা আসছে 12.1621, আমরা 4টা ঘর রাখি মোটামুটি, তাহলে ভালো হবে। 12.1621, তোমরা এখানে বেশি ঘরও নিতে পারো, অথবা 2 ঘর যদি লেখো দশমিকের পর, তাহলে তৃতীয় ঘরটা দেখো 5-এর চেয়ে ছোট আছে, তাহলে 16 পর্যন্তই লিখতে হবে, আর যোগ করা যাবে না। তো যেটাই হোক এটা কোনো সমস্যা না। তাহলে ওই যে নতুন বড় বলটা তৈরি করা হলো তার ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 12.1621, আর এই এককটা হবে সেন্টিমিটার। ব্যাসার্ধের এককে কোনো বর্গ বা ঘন থাকবে না। আচ্ছা, এখন দেখো এখানে যে কি জিনিস চাওয়া হয়েছে আমরা সেটা দেখি, যে নতুন বলের কি চাওয়া হয়েছিল। নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো গোলকের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটা আমরা নিশ্চয়ই আগে আলোচনা করেছিলাম আগের পাঠগুলোতে। আমরা একটু ফিরে আসি, এই যে 194 পৃষ্ঠায় ছিল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। এই সূত্রটা আমরা এখন ইউজ করব। তো আমরা এখানে লিখি গোলকের
পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr²। তো এখানে আর মানে আমরা হচ্ছে যেহেতু ব্যাসার্ধটা বড় আর ধরেছি, আমরা এটা লিখব। তো এই গোলকের পৃষ্ঠতল যেটা, এটাই কিন্তু আমাদের সেই নতুন বলের ক্ষেত্রফল। তো এখানে আমরা লিখে দিতে পারি যে অতএব নতুন বলের ক্ষেত্রফল, তো 4 থাকলো, পায়ের মানটা বসিয়ে দিলাম 3.1416, আর আর এর মান যেটা এই যে ব্যাসার্ধ, এটা হচ্ছে 12.1621 তার উপর স্কয়ার। আর যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে এটা বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তো এইটা আমরা এখন ক্যালকুলেশন করি। আমরা স্কয়ারের কাজটাকে করে নেব। 12.1621 গুণন 12.1621 গুণন 3.1416 গুণন 4, তাহলে এটা আসছে 1858.7801। আমরা চারটা ঘর রাখলাম, 7801 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা আবারও বলছি, তোমাদের দশমিকের অঙ্ক এখানে একটু কম বেশি হলে কোনো যায় আসে না, সমস্যা নেই। তো এই ক্যালকুলেশনটা আমরা আরেকটা বার দেখবো একটু চেক করে। তো 12.1621 গুণন 12.1621 গুণন 3.1416 গুণন 4, 1858.7801। ওকে, সমস্যা নেই। এখন এইটাই চাওয়া হয়েছিল, এখানে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা চাওয়া হয়েছিল। সো আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। তো এটা যেহেতু ফাইনাল অ্যান্সার, আর এটা আসলে প্রায় লিখে নিতে হবে, যেহেতু দশমিকের অঙ্ক সবগুলোই আসলে পুরো ঘর নিয়ে আমরা করিনি, সেক্ষেত্রে এই অঙ্কগুলোতে প্রায় লেখাটাই উত্তম। হ্যাঁ, আর এখান থেকে তোমরা যদি 2 ঘর লিখতে চাও, তাহলে তৃতীয় ঘরটা যেহেতু 5-এর চেয়ে ছোট আছে, তাহলে শুধুমাত্র 7-8 পর্যন্ত লিখে প্রায় লিখে দিতে পারো, এটা কোনো সমস্যা না। আর 4টা ঘর রাখলেও কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পার্টটা একটু বড় হয়ে গেল, তারপরে আসলে আমরা চেয়েছিলাম দুটো অঙ্ক আসলে একটা পার্টের মধ্যে দেওয়া। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।